সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ১৯৯৫ সালে সংঘটিত সেব্রেনিসা গণহত্যায় নিহতদের স্মরণে প্রতি বছর ১১ জুলাইকে সেব্রেনিসা গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। সদস্য রাষ্ট্রগুলোর ভোটাভুটির মধ্য দিয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ওই গণহত্যায় বসনিয়ার ৮,০০০ মুসলিমকে হত্যা করে সার্বিয়ার নিয়ন্ত্রণে থাকা বসনিয়ান সার্ব বাহিনী। বিবিসি জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদে জার্মানি ও রুয়ান্ডার পক্ষ থেকে প্রস্তাবটি উত্থাপন করা হয়। বিরোধিতা করে সার্বিয়া ব্যাপক চেষ্টা চালানোর পরও এটি পাশ হয় সদস্যদের ভোটে। বসনিয়ার পূর্বাঞ্চলীয় সেব্রেনিসায় জাতিসংঘ ঘোষিত সেফ এরিয়া জাতিসংঘের শান্তিরক্ষীদের তত্ত্বাবধানে ছিল, কিন্তু শান্তিরক্ষীদের সামনেই ৮,০০০ মুসলিমকে হত্যা করে সার্ব বাহিনী। বসনিয়ান সার্ব সামরিক কর্মকর্তা রাতকো মলাদিচের নির্দেশে পুরুষ ও কিশোরদের আলাদা করে হত্যা করা হয়। হত্যায় থেমে থাকেনি নৃশংসতা। পরবর্তী সময়টা জুড়ে সার্ব বাহিনীর সদস্যরা নিহতদের গণকবরগুলো পুনরায় খোঁড়ে এবং গণহত্যাকে ধামা চাপা দিতে লাশগুলোর বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেয় তারা। ফলে এক একজনের শরীরের অংশগুলো বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে। ভুক্তভোগীদের শনাক্ত করা কঠিন হয়ে যায়। ঘটনার ২৯ বছরে বেশিরভাগ পরিবার কিছু না কিছু দেহাবশেষ শনাক্ত করে দাফন করতে সক্ষম হয়েছে। তবে কোনো কোনো পরিবারকে বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে। দক্ষিণ ইউরোপের দেশ বসনিয়ায় প্রধানত ৩টি জনগোষ্ঠীর বসবাস। এর মধ্যে বসনিয়াকরা মুসলিম। এছাড়া আছে সার্ব ও ক্রোয়াট জাতির লোকেরা। সার্বদের পৃষ্ঠপোষকতা দেয় প্রতিবেশী দেশ সার্বিয়া। তাদের সহায়তায় সার্ব বাহিনী ওই গণহত্যা ঘটিয়েছিল। জাতিসংঘে পাশ হওয়া এই প্রস্তাবকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচ। তার দাবি, এর ফলে পুরো সার্বিয়া এবং সার্ব জাতির লোকদের গণহত্যাকারী হিসেবে পরিচিতি তৈরি হওয়ার ঝুঁকি তৈরি হলো। দক্ষিণ গাজার রাফা এলাকায় অবিলম্বে অভিযান বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। একই সঙ্গে গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে উপত্যকাটির দক্ষিণের রাফা ক্রসিং খুলে দিতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া গাজায় তদন্তকারীদের অবাধ প্রবেশে বাধা না দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এ নিয়ে চলতি বছরই গাজায় প্রাণহানি কমাতে ও মানুষের দুর্ভোগ নিরসনে তৃতীয় দফায় আদেশ দিল ১৫ বিচারপতির এই আদালত। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের আদেশ মেনে চলার আইনি বাধ্যবাধকতা রয়েছে সদস্য দেশগুলোর। তবে আদেশ পালনে বাধ্য করার জন্য প্রয়োজনীয় জনবল এই আদালতে নেই। দক্ষিণ আফ্রিকার করা এই আবেদনের ওপর শুনানি শেষে এসব নির্দেশনা দিয়েছে আদালত। গাজার পরিস্থিতিকে বিপর্যয়কর উল্লেখ করে নির্দেশনায় বিচারপতি নাওয়াফ সালাম বলেন, ইসরায়েলকে অবশ্যই অবিলম্বে রাফায় সামরিক অভিযান বা ফিলিস্তিনিদের জীবনের জন্য হুমকিস্বরূপ অন্য যে কোনো ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে হবে। আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট বলেন, গাজায় জাতিগত নিধনের যে অভিযোগ আনা হয়েছে তার তদন্তে সেখানে জাতিসংঘের তদন্ত কমিশন বা অনুসন্ধানী দলের অবাধ প্রবেশের সুযোগ করে দিতে হবে। উপত্যকাটিতে পর্যাপ্ত ত্রাণ প্রবেশের জন্য দক্ষিণে মিশর সীমান্তের রাফা ক্রসিং খুলে দিতে হবে। আইসিজের নির্দেশনাকে স্বাগত জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী নালেডি প্যান্ডর বলেছেন, গাজায় সংঘাত বন্ধের জন্য আইসিজের সুস্পষ্ট আহ্বান এটি। হামাসও আদালতের নির্দেশনাকে স্বাগত জানিয়েছে। অপরদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোরিচ বলেছেন, তারা এই নির্দেশনার সঙ্গে একমত নন। এদিকে রাফায় হামলা বন্ধের আদেশ দেওয়ার কয়েক মিনিট পরেই সেখানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের যুদ্ধবিমান রাফা শহরের কেন্দ্রে সাবুরা ক্যাম্পে কয়েক দফা হামলা চালিয়েছে। রাফায় কুয়েত হাসপাতালের কাছে থাকা একজন মানবাধিকার কর্মী বিবিসিকে জানান, সাবুরা ক্যাম্পে ভয়াবহ হামলা চালানো হয়েছে। হামলার ভয়াবহতা এত বেশি যে হাসপাতালে অবস্থানরত উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে যেতে পারছে না। গাজা উপত্যকায় মুক্তিকামী সংগঠনগুলোর হামলায় শুক্রবার বেশ কয়েক জায়গায় বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে উত্তর গাজার বেইত লাহিয়া শহরে একটি অ্যাম্বুশ হামলায় অন্তত 2টি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক ও একটি D9 মিলিটারি বুলডোজার ধ্বংস করেছে যোদ্ধারা। এছাড়া সেখানে স্নাইপারের গুলিতে হত্যা করা হয়েছে 2 সেনাকে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, একযোগে আল ইয়াসিন রকেট, ট্যান্ডম শেল ও সুয়াত বিস্ফোরক দিয়ে হামলাটি চালানো হয়েছে। হামলায় গাড়িগুলো ধ্বংস হয়ে গেছে এবং এর ভেতরে থাকা সেনাদের বেশিরভাগই নিহত কিংবা আহত হয়েছে। প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়েছে, বেইত লাহিয়া শহরটি উত্তর গাজার একেবারে শেষ প্রান্তে ইসরায়েলি সীমানা ঘেঁষে অবস্থিত।
যুদ্ধের শুরুর দিকেই এই শহরটি দখল করার ঘোষণা দিয়েছিল দখলদার সেনারা, কিন্তু হামাস এখনও সেখানে যথেষ্ট শক্তি নিয়ে অবস্থান করছে। এদিন বেইত লাহিয়া প্রকল্প এলাকায় 2 সেনাকে হত্যা করা হয়েছে স্নাইপারের গুলিতে। এছাড়া রাফা, জাবালিয়া সহ বিভিন্ন এলাকায় শুক্রবার দখলদার সেনাদের উপর হামলা চালিয়েছে হামাস যোদ্ধারা। আল কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে, জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে আজারমা সড়ক এলাকায় একটি মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে আল ইয়াসিন 105 রকেট হামলা চালানো হয়েছে। একই শহরের আল কাসাসিভ এলাকায় আরেকটি ট্যাঙ্কের কাছে সুয়াত বিস্ফোরক দিয়ে হামলা হয়। এছাড়া জাবালিয়া শরণার্থী শিবির এলাকায় একটি টানেলের মুখে প্রবেশ করতে সেনাদের প্রলুব্ধ করে যোদ্ধারা। এরপর খুব কাছ থেকে তাদের উপর অ্যান্টিপার্সোনাল শেল দিয়ে হামলা করা হয়। ওই হামলায় বেশ কিছু সেনা নিহত ও আহত হয়েছে বলে জানিয়েছে আল কাসাম। এখানে এদিন এক ইসরায়েলি সেনাকে হত্যা করেছেন হামাসের এক স্নাইপার যোদ্ধা। দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের তাবেত জারি এলাকায় ইসরায়েলি বাহিনীর 3টি ট্যাঙ্কের উপর একযোগে হামলা করা হয়েছে শুক্রবার। সালাউদ্দিন গেট এলাকায় একটি ট্যাঙ্ক ও একটি বুলডোজারের উপর হামলা করা হয়েছে ট্যান্ডেম শেল দিয়ে। গাজা উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা শুক্রবার টার্কিশ হাসপাতালের কাছে ইহুদিবাদীদের কয়েকটি যানবাহন লক্ষ্য করে 107 মিলিমিটারের গাইডেড মিসাইল হামলা চালিয়েছে। এছাড়া রাফা শহরের দক্ষিণে সালাউদ্দিন গেট এলাকায় দখলদার বাহিনীর উপর মর্টার হামলা চালিয়েছে আল কুদসের যোদ্ধারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি মসজিদের ভেতরে পবিত্র কোরআন শরীফ পুড়িয়েছেন এক ইসরায়েলি সেনা। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি ছাড়াও একাধিক জায়গায় কোরআন ও অন্যান্য বই পোড়ানোর ছবি ও ভিডিও প্রকাশ হয়েছে। এবারের গাজা যুদ্ধ চলাকালে কোরআন পোড়ানোর একাধিক ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ইসরায়েলি সেনারা। অনেকগুলো মসজিদ বিস্ফোরক দিয়ে ধ্বংস করার ছবিও প্রকাশ করেছে তারা। সম্প্রতি প্রকাশিত তেমন একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাফা এলাকায় এক সেনা একটি কোরআন ধরে রেখেছে, এরপর কোরআনটি আগুনে ছুড়ে মারে সে। আরেকটি ছবিতে দেখা যায় গাজা সিটির আকসা বিশ্ববিদ্যালয়ের ভেতর একটি বুক শেলফের সামনে দাঁড়িয়ে আছে এক সেনা। ওই সময় পেছনে থাকা শেলফের বইয়ে আগুন জ্বলতে দেখা যায়। ফিলিস্তিন সংবাদ মাধ্যম কুদস নিউজ জানিয়েছে, আগুনে কোরআন ছুড়ে মারা ওই সেনা ইসরায়েলের সামরিক বাহিনীর গিভাতি ব্রিগেডের 435তম ব্যাটালিয়নের সদস্য। ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পুলিশ বিভাগ এ ঘটনা তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছ থেকে প্রতিবাদ ওঠার পর ওই সেনা তার ফেসবুক অ্যাকাউন্টের নাম বদলে ফেলেছেন এবং নিজের ছবিও সরিয়ে ফেলেছেন। এসব ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের পুলিশ বিভাগ এগুলো তদন্ত করছে। তদন্ত শেষে মিলিটারি অ্যাডভোকেট জেনারেলে পাঠানো হবে প্রতিবেদন। এছাড়া কোরআন পোড়ানোর ঘটনার নিন্দাও জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী। তারা বলেছে, তাদের যে নীতি রয়েছে তার সঙ্গে এটি সাংঘর্ষিক এবং তারা সব ধর্মের প্রতি সম্মান জানায়। রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোর স্বীকৃতি দেওয়া হলে ইউক্রেনের সাথে যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এই শর্তে ইউক্রেন রাজি হলেই যুদ্ধবিরতির আলোচনায় বসবে মস্কো। অন্যথায় যুদ্ধ চালিয়ে যাবে রুশ বাহিনী। অন্তত 4টি রুশ সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সূত্রগুলোর মধ্যে পুতিনের সফর সঙ্গীদের আলোচনার বিষয়ে অবগত 3 জন জানিয়েছেন, উপদেষ্টাদের একটি ছোট গ্রুপের সঙ্গে আলোচনার সময় ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের বাধা দেওয়ার প্রচেষ্টা ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সংলাপ বাতিলের সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেছেন পুতিন। অপর একটি সূত্র, যিনি পুতিনের সঙ্গে কাজ করেছেন এবং ক্রেমলিনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যকার আলোচনার বিষয়ে অবগত, তিনি বলেছেন, যতদিন ইচ্ছা যুদ্ধ চালিয়ে যেতে পারেন পুতিন, তবে সংঘাত বন্ধ করতে একটি যুদ্ধবিরতির জন্য প্রস্তুত তিনি। নিজের নাম ও পরিচয় গোপন রাখার শর্তে এই তথ্য জানিয়েছেন সূত্রটি। এই প্রতিবেদনটি তৈরির জন্য রয়টার্স এমন 5টি সূত্রের সঙ্গে কথা বলেছে যারা পুতিনের সঙ্গে শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে কাজ করেছে বা করছেন। তবে 5ম সূত্রটি রাশিয়ার দখলকৃত ভূখণ্ডের স্বীকৃতির বিনিময়ে যুদ্ধবিরতির বিষয়ে কোনো কথা বলেনি। এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া তার লক্ষ্য অর্জনের জন্য সংলাপের বিষয় যে উন্মুক্ত, ক্রেমলিন প্রধান তা বারবার স্পষ্ট করেছেন। তিনি বলেন, রাশিয়া চিরস্থায়ী যুদ্ধ চায় না। এ বিষয়ে ইউক্রেনের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন করেও কোনো জবাব পায়নি রয়টার্স। ইউক্রেনের যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে বিভিন্নভাবে চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। ইউক্রেন চায় যুদ্ধবিরতির আগে দেশটির দখলকৃত ভূখণ্ড থেকে রুশ সেনা প্রত্যাহার, কিন্তু রাশিয়া তা মানতে রাজি নয়।
জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, গত কিছুদিনে মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডং ও মংডু শহরে সামরিক বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের কারণে কয়েক হাজার বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আনুমানিক ৪৫,০০০ রোহিঙ্গা নিরাপত্তার জন্য বাংলাদেশের সীমান্তবর্তী নাফ নদীর তীরে একটি এলাকায় আশ্রয় নিয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী বাস্তুচ্যুত এই রোহিঙ্গাদের কার্যকর সুরক্ষা দিতে বাংলাদেশ ও অন্যান্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। প্রত্যক্ষদর্শী স্যাটেলাইট ছবি এবং অনলাইন ভিডিও ও ছবিতে দেখা গেছে বুথিডং শহরটি ব্যাপকভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে। শহর থেকে সামরিক বাহিনী পিছু হটার পর আরাকান আর্মি এর নিয়ন্ত্রণ নেয়। এর 2 দিন পরে গত 17 মে আগুনের সূত্রপাত হয়। তবে এর জন্য কোন পক্ষ দায়ী সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পায়নি জাতিসংঘ। এক ব্যক্তি শহর থেকে পালিয়ে যাওয়ার সময় কয়েক ডজন লাশ পড়ে থাকতে দেখেছেন বলে বর্ণনা করেছেন। আরেকজন বলেছেন তিনি হাজার হাজার বাস্তুচ্যুত রোহিঙ্গার একটি দলের সঙ্গে ছিলেন। তারা বুথিডং থেকে মংডু শহরের পশ্চিমে সংযোগকারী রাস্তায় আরাকান আর্মি হাতে অবরুদ্ধ হয়েছিল। এই ভয়াবহ পরিস্থিতি থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা বর্ণনা করেছেন আরাকান আর্মি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, তাদের কাছ থেকে অর্থ আদায় করেছে। বুথিডং পুড়িয়ে দেওয়ার কয়েক সপ্তাহ আগে থেকেই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় উত্তর রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সামরিক বাহিনী উভয়ের হাতে রোহিঙ্গা বেসামরিকদের উপর নতুন করে হামলার তথ্য প্রমাণ পেয়েছে। বিমান হামলার পাশাপাশি ড্রোন থেকেও পলায়নরত গ্রামবাসীর ওপর গুলি চালানো হয়েছে। এছাড়া শিরোচ্ছেদ, গুম, বাড়িঘর পুড়িয়ে দেওয়ার মতো ঘটনার খবর পাওয়া গেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।